খাতা কলম নাও, রেডি হও। দেখো প্রথমেই আমরা পড়বো, আচ্ছা তোমাদেরকে কয়েকটা শব্দ বলি। হ্যাঁ, আজকে তো ব্যাকরণের ক্লাস, আমাকে একটু ডিটেলস পড়াতে হবে, তাহলে জিনিসটা খুব ভালোভাবে বুঝবা। আচ্ছা ধরো আমি একটা শব্দ বললাম, আমি তিনটা শব্দ বললাম। 1 নাম্বার একটা শব্দ বললাম কলম, 2 নাম্বার একটা শব্দ বললাম খবর, ঠিক আছে, 3 নাম্বার একটা শব্দ বললাম গরু, 4 নাম্বার একটা শব্দ বললাম আমি বললাম যে ক্ষতি। এবার বলো এই 4টা শব্দের ভিতরে 1, 2, 3 নাম্বার সিকোয়েন্স করো, কোনটা আগে বসবে কোনটা পরে বসবে বলো তো। এই 4টা শব্দের মধ্যে কোনটাকে তুমি আগে বসাবা, কোনটাকে তুমি পরে বসাবা বলো। হ্যাঁ, ক্লাসের পিডিএফ দিব, সমস্যা নেই। বলো কলম, খবর, গরু, ক্ষতি, এই 4টার মধ্যে কোনটাকে আগে বসাবা, কোনটাকে পরে বসাবা বলতে পারবা? কলম, খবর, গরু, ক্ষতি, এই যে 3টা আছে, এই 3টার ভিতরে কোনটাকে আগে বসাবা, কোনটাকে পরে বসাবা? দেখো কলম, খবর, গরু, ক্ষতি, এটা হচ্ছে ক্ষীয়। আমি আবার লিখে দিচ্ছি, এটা কি ক্ষীয়, ক্ষতি। তাহলে এইবার বলো কোনটাকে আগে বসাবা, কোন শব্দটা আগে বসবে, সিকোয়েন্স করো, মানে কোনটা ডেফিনেটলি ক দিয়ে যেটা এটা আগে বসবে, তাই না? আচ্ছা এরপর দেখো খবর যেটা এটা পরে বসবে, 2 নাম্বারে বসবে। আবার দেখো গরু যেটা এটা 3 নাম্বারে বসবে, ক্ষতি যেটা এটা 4 নাম্বারে বসবে। স্বাভাবিকভাবে এভাবে হওয়ার কথা, এভাবে হওয়ার কথা। এইটা দেখো, এই যে বর্ণানুক্রমটা দেখো, সরে ও, সরে আর, সই, দীর্ঘ, ই, রস, উ, র, রি, এ, ওই, ও, ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, ঝ, ঝ, ট, ঠ, ই, র, মানে এইটা কিন্তু আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। বাট অভিধান বর্ণানুক্রমটা একটু ডিফারেন্ট কেমন? যেমন এই যে দেখো এখানে ও আছে না, এই ও এর পর অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, ঠিক আছে, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এই যে এই তিনটে হচ্ছে ও এর পরে। কিন্তু সাধারণ বর্ণানুক্রমে দেখো ও এর পরে বসে ক, এখানে ব্যতিক্রম, যেগুলো লাল কালার করে দেওয়া আছে ওগুলো ব্যতিক্রম। আবার দেখো ক এর পর এখানে বসছে কে বলো তো, ক্ষীয় বসছে। ক এর পর কে বসছে, ক্ষীয় বসছে। এরপর দেখো খ, ঘ, ঘ, ঙ, চ, ছ, ঝ, ঝ, ট, ঠ, ড, মূর্ধন্য। আবার ড এর পর ড, অর্থাৎ যেগুলো লাল কালার করে দেওয়া আছে এগুলো ব্যতিক্রম। দেখো ত এর পর সাধারণ বর্ণানুক্রমে কি বসে, সাধারণত ত এর পর বসে কে, থ। কিন্তু অভিধান বর্ণানুক্রমে ত এর পর বসে হচ্ছে খণ্ডত্ব, ত এর পর বসে কে, খণ্ডত্ব। এরপর খেয়াল করে দেখো দ, প, ভ, ভ, ঝ এর পর বসে অন্তস্থ। কিন্তু অভিধান বর্ণানুক্রমে এই যে ঝ আছে, ঝ এর পর বসে কিন্তু র, অর্থাৎ কিছু বর্ণ ব্যতিক্রম গুলো কি ও এর পর অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, ক এর পর বসে ক্ষীয়। এবার তোমাদেরকে একটা কোশ্চেন করি, বাবারা বলো তো, এই অভিধান বর্ণানুক্রম অনুযায়ী তোমাদের কোশ্চেনটা যদি হয় এমন, অভিধান বর্ণানুক্রম অনুযায়ী সর্বশেষ বর্ণ কোনটা বলো, অভিধান বর্ণানুক্রম অনুযায়ী সর্বশেষ বর্ণ কোনটা, আমাকে একটুখানি বলো। অভিধান বর্ণানুক্রম অনুযায়ী সর্বশেষ বর্ণ কোনটা, অভিধান বর্ণানুক্রম অনুযায়ী সর্বশেষ বর্ণ কোনটা বলো, অভিধান বর্ণানুক্রম অনুযায়ী সর্বশেষ বর্ণ কোনটা? তোমরা কিন্তু ক্লাস কেউ শেয়ার দাও না রে, খালি সবাই ক্লাস করতেছো, ভালো কথা, ক্লাসটা শেয়ার দিয়ে রাখো। আচ্ছা বলো, আমারে বলো যে অভিধান বর্ণানুক্রম অনুযায়ী সর্বশেষ বর্ণ কোনটা, আমি যদি প্রশ্ন করি। ভেরি গুড। তাহলে দেখো এই যে অভিধান বর্ণানুক্রম অনুযায়ী সর্বশেষ বর্ণ কিন্তু হ, দেখছো? তাহলে পার্থক্যটা কি বুঝাইতে পারছি? এইবার তোমাদেরকে আমি এখানে বলি, এইবার বলো খবর আগে বসবে নাকি ক্ষতি আগে বসবে, আমাকে একটুখানি বলো। এই দুইটা শব্দ, ধরো দুইটা শব্দ আমি লিখলাম, একটা হচ্ছে খবর আর একটা হচ্ছে ক্ষতি। এখন বলো খবর আগে বসবে নাকি ক্ষতি আগে বসবে, কোনটাকে আগে বসাবো বলো। খবর আগে বসবে নাকি ক্ষতি আগে বসবে, খবর আগে বসবে নাকি ক্ষতি আগে বসবে, তাহলে কোনটা আগে বসবে? সো ডেফিনেটলি তোমরা বুঝতে পারতেছো খবর আগে বসবে না ক্ষতি আগে বসবে। 100%। এখানে দেখো এই যে দেখো খ এর আগে আছে ক্ষীয়, তাহলে প্রথমে 1 নাম্বার আগে বসবে কে, ক্ষতি, কারণ ক্ষীয় আগে আছে। এরপর 2 নাম্বার বসবে কে, 2 নাম্বার বসবে হচ্ছে খবর। তাহলে অভিধান বর্ণানুক্রমে কিভাবে জিনিসটা ব্যতিক্রম, এবার বুঝতে পারছো? এবার চলো আমরা একটুখানি প্রশ্ন সলভ করি। সো এই কোশ্চেনটা আসছে ঢাকা ইউনিভার্সিটিতে, আবিধানিক ক্রম অনুসারে সজ্জিত শব্দগুচ্ছ। তাহলে বলো তো আবিধানিক ক্রম অনুসারে সজ্জিত শব্দগুচ্ছ কোনটা বলো, আবিধানিক ক্রম অনুসারে সজ্জিত শব্দগুচ্ছ কোনটা বলো তো। আবিধানিক ক্রম অনুসারে সজ্জিত শব্দগুচ্ছ কোনটা? এখানে আছে নদী, সাগর, বন, এখানে আছে ফুল, ফল, পাখি, এখানে আছে আলো, মাটি, বায়ু, এরপর আছে চাঁদ, তারা, সূর্য। ভেরি গুড। এখন এখানে কি হবে আমাদের রাইট অ্যান্সার? আগে আমরা একটু বুঝার জন্য চেষ্টা করি, আগে একটু কি করব, আগে জিনিসটা একটু ভালো করে বুঝবো। সো এখন খেয়াল করো, এখানে যদি আমরা প্রথম বর্ণ হিসাব করি, এখানে আছে কে, দন্ত ন।
এরপর দন্তসর পর আছে কে? দন্তস। দন্তসর পর আছে কে? বলো ব। এবার বলো সিকোয়েন্স ঠিক আছে? এখন বলো তুমি জাস্ট এইটার দিকে তাকাও, এই যে দেখো দন্তস আগে বসে নাকি ব আগে বসে? বলো তো কোন কোন বর্ণটা আগে বসে? দন্তস আগে বসে নাকি ব আগে বসে? দন্তস আগে বসে, অবশ্যই আগে ব বসে। ব এর পর দন্তস তো বর্ণমালার অনেক শেষের দিকের বর্ণ, তাহলে এই যে ব দিয়ে যে বর্ণটা, এটা অ্যাটলিস্ট দন্তসর আগে বসবে, এটা তো বুঝতে পারছো? তার মানে এইটা ভুল। এরপর খেয়াল করে দেখো ফুল ফল পাখি, তাহলে এটা তো এমনিতেই ভুল। বলো ফ, এই যে এখানে দুইটা ফ আগে আছে, এরপর আছে প, তাহলে বলো তো ফ আগে বসবে নাকি প আগে বসবে? এই যে এখানে যে আছে ফ, ফ আগে বসবে নাকি প আগে বসবে? বলো এই যে ফ, ফ আগে বসবে, ডেফিনেটলি আগে কে বসবে? প বসবে। তাহলে এই যে পাখি, যেটা এই পাখি দিয়ে শব্দটা, এটা 1 নাম্বার হওয়ার কথা, ফল এটা 2 নাম্বার হওয়ার কথা, ফুল এটা 3 নাম্বার হওয়ার কথা। তার মানে এই সিকোয়েন্সটাও আমার কাজ হচ্ছে না, দ্যাট মিন্স ভুল। এরপর খেয়াল করে দেখা আলো, তাহলে এখানে সরেয়া, ঠিক আছে, সরেয়া বর্ণমালার প্রথম দিকের বর্ণ, এটা আগে বসবে। এবার বলো ম আগে বসবে না ব আগে বসবে? বলো তো। তাহলে তুমি যদি বর্ণমালা যদি হিসাব করো, এটা 1 নাম্বার, এটা আমাদের কোনো ডাউট নাই। তাহলে দেখো প ফ ব ভ ম, দেখো আগে কিন্তু ব বসে, তাহলে 2 নাম্বার ব বসবে, 3 নাম্বার বসবে ম, তাহলে এটাও ভুল। রাইট আনসার ডি। এখানে দেখো হিসাব মিলতেছে, চ ত দন্ত স। বুঝাইতে পারছি? তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার হচ্ছে ডি। এইবার বুঝছো অভিধান বর্ণানুক্রমটা কিরকম কাজ করে, অভিধান বর্ণানুক্রমটা কেমন? জিনিসটা খুব মজার, তুমি যদি ভালো করে যদি পড়তে পারো, যদি বুঝতে পারো, তাহলে এই জিনিসটা কিন্তু খুবই মজার, বুঝছো? ওকে ভাইয়া, তাহলে জিনিসটা ক্লিয়ার কিনা আমাকে বলো তো। এই যে আমাদের অপশন ডি, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? ক্লিয়ার। আচ্ছা, এবার আসলে আমরা আরেকটা কোশ্চেন সলভ করি। এই কোশ্চেনটা আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খ ইউনিটে আসছে, রাইট? সো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খ ইউনিটে আসে এই প্রশ্ন। যেমন খেয়াল করে দেখো, অভিধান অনুযায়ী যুক্তাক্ষরের বর্ণানুক্রমে সাজাও। তাহলে এখন দেখো এখানে যুক্তাক্ষর, এটা তোমরাই একটু সলভ করো, দেখে অনেক কঠিন মনে হতে পারে, বাট কোশ্চেনটা অনেক ইজি। দেখে তোমার কাছে অনেক কঠিন মনে হতে পারে, কিন্তু এই প্রশ্নটা আদতে অনেক সহজ, ঠিক আছে? আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো এই যে এখানে, ওকে একটুখানি বুঝো। যেমন খেয়াল করে দেখো এখানে আছে কে? ল ক। ওকে দেখো এখানে সবগুলো বর্ণ কিন্তু সেম। এখন দেখো এখানে একটা কমন বর্ণ আছে, আমাকে বলতে হবে ভাইয়া এখানে একটা কমন বর্ণ আছে, সেই কমন বর্ণটা কি? সবগুলোর ভিতরে ল কিন্তু কমন, ল হচ্ছে আমার কমন বর্ণ। তো যেটা কমন সেটাকে কিন্তু বাদ দিতে হবে, যেটা কমন সেটাকে কি করতে হবে? সেটাকে বাদ দিয়ে দিতে হবে। কারণ ল সবগুলো যদি ল হয়, তুমি তো আইডেন্টিফাই করতে পারবে না কোনটা আগে বসবে কোনটা পরে বসবে। তাহলে ল বাদ দিয়ে বাকি যেটা আছে এগুলো হিসাব করতে হবে। তাহলে ল বাদ দিয়ে আছে কে? দেখো এখানে আছে ক, ঠিক আছে, এরপর আছে কে? এখানে আছে ম, এরপর আছে কে? প, এরপর আছে কে? ল, ঠিক আছে। তো সবগুলো দেখো একই রকম, মানে সবগুলো মানে চারটা যুক্ত ব্যঞ্জন এদিক সেদিক করে দিয়েছে, তার মানে একটার যদি সিকোয়েন্স বের করতে পারো তাইলেই হবে। এখন খেয়াল করে দেখো ভাইয়া, এখানে তুমি যদি হিসাব করো, তাহলে এই যে এখানে ক যেটা আছে এটা 1 নম্বরে বসবে, ঠিক আছে। এবার বলো প আগে না ম আগে? প ফ ব ব ম, প ফ ব ব ম, তাহলে ম আগে তাই না? না প আগে? প ফ ব ব ম, তাহলে প আগে, তো প হবে 2 নাম্বার, আর ম যেটা এটা হবে 3 নাম্বার, আর ল যেটা এটা হবে 4 নাম্বার। তাহলে হিসাব মিলাই দেখো, এই যে 1 নাম্বার ক আছে, প আছে, ম আছে, ল আছে, এটা রাইট অ্যান্সার, শেষ। বাকি দুইটা বাদ। বাকি দুটো এমনিতেই হয় না, কারণ প্রথমে ক বসবে, ক তো একদম ব্যঞ্জন বর্ণের প্রথম বর্ণ। সো প্রথমে যদি ক বসে, এখানে কোথাও কিন্তু অপশন আমার ক নাই, সো ডেফিনেটলি আমার রাইট অ্যান্সার কোনটা? খ। আমি কি বুঝাইতে পারছি? এবার বলো বাচ্চারা, কেমন দিলাম তোমাদেরকে? একদম সহজে বুঝাই দিলাম না? বলো সহজ কি না? এর থেকে সহজ আর কিছু আছে বলো তো বাবা? এটার থেকে সহজ আর কোনো কিছু আছে দুনিয়াতে? কথা মনে বুঝো নাই। এটার থেকে সহজ আর কিছু আছে? পারবা? না পারলে কি করতে হবে? না পারলে একদম মানে চটকনা দিতে হবে। তাহলে জিনিসটা কি? ম্যাথের মতো। ম্যাথ করছো না ছোটবেলায়? এই জিনিসটা হচ্ছে ম্যাথের মতন। আর না পারলে কি করতে হবে? এক একটা নিজের গালে নিজে বাড়ি মারতে হবে। খালি বাড়ি না, জুতা দিয়ে নিজের গালে নিজে বাড়ি মারবা। এটা হচ্ছে তোমাদের পাশ্চিত্য, ঠিক আছে? নিজের গালে নিজে জুতা দিয়ে মারবা যদি এই প্রশ্নগুলো আনসার করতে না পারো। এরপর দেখো এটা আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই কোশ্চেনটা সলভ করো। তাহলে বাবা কি করতে হবে? যদি না পারো তাহলে নিজের গালে নিজে কি দিয়ে মারবা বলো? নিজের গালে নিজে পায়ের জুতা দিয়ে মারবা, এটা হচ্ছে তোমাদের শাস্তি যদি না পারো। আচ্ছা আচ্ছা, এইবার খেয়াল করো, এইটা একটু দেখো তো, এখানেও একই রকম বলছে, এখানেও তোমাকে অভিধান বর্ণানুক্রম ঠিক করতে বলছে। ওকে বলো।
ওকে, আমি কি বুঝাইতে পারছি? বলো এটার উত্তর কি হবে? এই যে প্রশ্নটা আছে এটার উত্তর কি হবে বলো? দাও, দ্রুত আনসার করো, সময় কম, দ্রুত দ্রুত আনসার করো। আচ্ছা, খেয়াল করো। ওকে, তো আসো আমরা একটুখানি বুঝি। দেখো এখানেও দেখো সবগুলো শব্দ সেম সেম করে দেওয়া আছে, রাইট? এখানে বলছে যে এখানে আছে কে? এখানে আছে গ, এখানে আছে গ, ঠিক আছে, এখানে আছে গ, এখানেও আছে গ। ওকে, ভেরি গুড। তাহলে এখানে আছে প। এবার বলো গ আগে বসে না প আগে বসে? জাস্ট এই কোশ্চেনটার আনসার দিলে এটার খেলা শেষ, এই প্রশ্নের খেলা শেষ। এখন বলো গ আগে বসে নাকি প আগে বসে? মানে জাস্ট সিম্পল ভাই। তুমি এটার অনেক কাহিনী করবা, তুমি কি কেমনে হিসাব মিলাও? তুমি প্রত্যেকটা বর্ণ ধরে ধরে হিসাব মিলাও, বাট আমি তোমার ওই কৌশলেই নিব না। আমি তোমার যে কৌশল দিব ওই কৌশল 100 মানে ওই কৌশল ফলো করবা, দ্যাটস ইট। তোমার কেউ আটকাইতে পারবে না, সিম্পল জিনিস ভাই। গ আগে বসে, তাহলে তিনটা গ আগে বসবে, তাহলে সবার পরে কে বসবে? প বসবে। তাহলে প দিয়ে আছে কোনটা? পাওয়া, তার মানে সবার শেষে বসবে পাওয়া। এখন বলো সবার শেষে পাওয়া আছে কোন অপশনে? সিতে, সো সি রাইট অ্যান্সার, শেষ। দেখছো? কোনো কথা হবে? কোনো কথা হবে? কোনো কথা হবে না। কথা বুঝতে পারছি? বুঝছো? আচ্ছা, আজকে তোমাদের কিন্তু রুটিন অনুযায়ী ক্লাস হবে। আজকে প্রথম ক্লাস, তো প্রথম ক্লাস আসলে আমার ছিল না, কিন্তু সবাই বলছে যে প্রথম ক্লাসটা আমি নেওয়ার জন্য, তো আমার সময় অনুযায়ী ক্লাস নিছি। আজকের ক্লাসটা তোমাদের সময় অনুযায়ী কিন্তু নিচ্ছি না। তো আশা করি তোমরা আমাকে পেয়ে, সময় ডাজেন্ট ম্যাটার, আমাকে পেলে সময় ডাজেন্ট ম্যাটার, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি শেষ? এবার বলো জিনিসটা কি সহজ না? সহজ, অনেক সহজ। এরপর বলছে অভিধানে কোন শব্দটি আগে বসবে? এখানে আছে চাঁদা, চানা, চালা, চাটি। তাহলে বলো তো কি হবে? অভিধানে কোন শব্দটি আগে বসবে? চাঁদা, চানা, চালা, চাটি। অভিধানে কোন শব্দটি আগে বসবে? চাঁদা, চানা, চালা, চাটি, কোনটা আগে বসবে? কথা কও, কোনটা আগে বসবে বলো তো? তাহলে এখন আগে হিসাব মিলাও। মানে জিনিসটা কিন্তু অনেক সহজ, কিন্তু তোমরা যদি জিনিসটাকে কঠিন বানাই ফেলাও তাহলে তো সমস্যা। যদি কঠিন বানাই ফেলাও তাহলে তো সমস্যা। আমি কিন্তু সহজে পড়াইতেছি, এরপরও যদি না বুঝো তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। আগেই বলছি, কপালে দুঃখ আছে। ওকে, বুঝাইতে পারছি? ভেরি গুড। তো চলো আমরা দেখি এই কোশ্চেনটা তাহলে আমরা সলভ করে ফেলি। ওকে, তো দেখো প্রথমে এখানে আছে সবগুলো তো চ দিয়ে। এখন বলো একদম আমরা যদি অভিধান বর্ণানুক্রমটা তোমাদেরকে যদি একটু দেখাই, অভিধান বর্ণানুক্রমে সকল ব্যঞ্জনের উপরে, অভিধান বর্ণানুক্রমে সকল ব্যঞ্জনের উপরে, এই যে খেয়াল করো, সকল ব্যঞ্জন বর্ণের আগে চন্দ্রবিন্দু স্থান, সকল ব্যঞ্জন বর্ণের আগে চন্দ্রবিন্দু স্থান। ভেরি গুড। তাহলে সকল বর্ণের আগে যদি চন্দ্রবিন্দু স্থান যদি হয়, সকল বর্ণের আগে যদি চন্দ্রবিন্দু স্থান হয়, তার মানে বুঝতেই পারতেছো চন্দ্রবিন্দু দিয়ে যেটা, সেটা আমার সবার আগে বসবে। সেটা আমার কি বসবে? সেটা আমার সবার আগে বসবে। তো এখন খেয়াল করো, আমি যদি শুধু নরমাল একটা চ বলি আর যদি একটা চ এর সাথে একটা চন্দ্রবিন্দু দিই, কোনটাকে আগে বসাবো? ডেফিনেটলি এটা আগে বসাবো, কারণ অভিধানের বর্ণানুক্রম অনুযায়ী এটা আগে বসবে, কারণ চন্দ্রবিন্দু সকল ব্যঞ্জন বর্ণের আগে। তার মানে এই দুটো অপশন অটোবাদ। তার মানে কি বলো, এই দুটো অপশন কি বাদ? এই দুটো অপশন আমার অটো বাদ, এই দুটো অপশন বাদ, এটা নিয়ে কোনো কথা চলবে না, এখানে আর কোনো কথা না, এই দুটো অপশন বাদ। এখন হয় এটা বসবে নাইলে এটা বসবে। এখন বুঝো চ একার চন্দ্রবিন্দু একটু পর্যন্ত কমন, এই যে চ একার চন্দ্রবিন্দু একটু পর্যন্ত কমন, তাহলে এটা বাদ দাও। এরপর এখানে আছে দ, এখানে আছে ট। এবার বলো তো বাবা, ট আগে বসে না দ আগে বসে? ট আগে বসে না ড আগে বসে বলো তো? তাহলে খেয়াল করে দেখো, ট আগে বসে না ড আগে বসে বলো? ট আগে বসে নাকি দ আগে বসে? ক খ ঘ গ উ, চ ছ ঝ ঝ ই, ট ঠ ঢ ড মূর্ধন্য ন, ত থ দ দ দন্ত ন। তাহলে আগে কে বসে? ট বসে। তাহলে রাইট অ্যান্সার ডি, শেষ। এই যে যারা উত্তর করছো ক, তাদের কি করতে হবে? নিজের গালে নিজে প্রথম দুইটা থাপ্পড় দিবে। এখন দাও যারা ভুল করছো এটা, এই যে যারা এটার উত্তর ক করছো, দেখো তুমি ক হিসাব করে দেখো, ক খ গ ঘ উ, চ ছ ঝ ঝ ই, তারপর হচ্ছে ট ঠ ঢ ড মূর্ধন্য। এখন যারা ভুল করছো তারা নিজের গালে নিজে দুইটা থাপ্পড় দিয়ে কমেন্টে লিখো ডান। পারবা না? পারবা। দাও দাও থাপ্পড় দাও, সুন্দর করে থাপ্পড় জোরে দিবা, না আসতে দিলে হবে না, না জোরে, দুই গালে দুইটা দাও, দিয়ে লিখো ডান। লজ্জার কিছু নাই, শিখতে আসি। দুইটা থাপ্পড় খাইয়া যদি একটা টপিক পারো তো ক্ষতি কি বলো? ক্ষতি আছে? দাও থাপ্পড় দাও, দুই গালে দুইটা দাও, এই গালে একটা দিবা, এই গালে একটা দিবে, হয়েছে? হলে কমেন্টে লিখো ডান। ডান, এই যে দেখছো
জানি নিলয় ভুঁইয়া, খাদিজা কামাল চুমকি, এরা মানে মানে এটা সোনার ছেলে মেয়ে এক একটা, দেখছো কত সৎ এরা, লয়াল, তোমাদের সবার চান্স হবে। আচ্ছা এবার আসো বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। তো খাতায় হেডলাইন দাও, বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয়গুলো জাস্ট লিখে দিচ্ছি, পড়বা। বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় 4টা। 1 নাম্বার হচ্ছে ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্ব আমি যেগুলো লিখে দিব জাস্ট তুমি ওইগুলোই লিখবে, দ্যাটস ইট, তোমার আর কিছু করা লাগবে না। তো আসো বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় কি কি? 1 নাম্বার ধ্বনিতত্ত্ব, যেগুলো লিখে দিব খালি ওগুলো লিখবা। তো ধ্বনিতত্ত্বের ভিতরে কোনগুলো পড়বে? বর্ণ, ধ্বনিতত্ত্বের মধ্যে হচ্ছে সন্ধি, ধ্বনিতত্ত্বের মধ্যে হচ্ছে ধ্বনি পরিবর্তন, উচ্চারণ, ঠিক আছে? এই যে এগুলোকে হচ্ছে কি, এগুলো হচ্ছে আমাদের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এরপর আসো নত্য সত্যবিধান, আমার লেখা খারাপ কিন্তু আমি মুখে বলে দিচ্ছি, যেহেতু আমার লেখা খারাপ এই জন্য আমি তো বুঝি, নিজের দুর্বলতা নিজে বুঝি না, এই জন্য আমি আবার মুখে আবার বলে দিচ্ছি আমার লেখা খারাপ, এজন্য কিন্তু পড়াই ভালো। লেখা খারাপ কিন্তু পড়াই 100, ঠিক আছে? লেখা খারাপ, কারণ লেখা খারাপ হওয়ার কারণ আছে ছোটবেলা থেকে আমি ডাক্তার হইতে চাইতাম, এই জন্য ডাক্তারদের মতো করে লিখতাম, লিখতে এখন ডাক্তার হই নাই, কিন্তু লেখা কিন্তু ডাক্তারদের মতো হয়ে গেছে পুরো। আচ্ছা তাহলে গেল ধ্বনিতত্ত্ব গেল, ওকে, ধ্বনিতত্ত্ব গেল। এরপর লিখো বাক্যতত্ত্ব, ধ্বনিতত্ত্বের পরে লিখো বাক্যতত্ত্ব, ওকে। তো বাক্যতত্ত্ব কি আলোচনা হবে? যেগুলো বাক্য রিলেটেড যেগুলো, ঠিক আছে, সেগুলো আলোচনা হবে। যেমন আসো বাক্য প্রকরণ, ঠিক আছে। এরপর হচ্ছে বাক্য রূপান্তর, বাক্য প্রকরণ, বাক্য রূপান্তর, ওকে। এরপর হচ্ছে বাচ্য, এরপর হচ্ছে জ্যোতিচিহ্নের আরেক নাম কি? বিরাম চিহ্ন। তাহলে বাক্য প্রকরণ, বাক্য রূপান্তর, তারপর হচ্ছে জ্যোতিচিহ্ন, তারপর হচ্ছে অনুজ্ঞা। মানে এগুলো অনেকগুলো আছে, বাট এগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে আর কি। আচ্ছা গেল, বুঝতে পারছো ভাইয়া? তাহলে কথা ক্লিয়ার? এগুলো হচ্ছে কিসের আলোচ্য বিষয়? বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। এরপর আসো, এরপর হচ্ছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। অর্থতত্ত্বের আলোচ্য বিষয়গুলো কি কি? যেমন বাচ্যার্থ, এগুলো শেষে দেখবে সবগুলো শেষে অর্থ থাকে, থয়রেফ থাকে। বাচ্যার্থ, তারপর হচ্ছে লক্ষার্থ, বাচ্যার্থ, তারপর কি লক্ষার্থ, তারপর হচ্ছে সমর্থক শব্দ, ঠিক আছে? শেষে সবগুলো দেখো থয়রেফ আছে। বিপরীতার্থক শব্দ, ঠিক আছে? এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। আচ্ছা এরপর খেয়াল করো সর্বশেষ শব্দতত্ত্ব। এই শব্দতত্ত্বের আরেকটা নাম হচ্ছে রূপতত্ত্ব। এখানে তোমাদেরকে একটু বলে রাখি, এই যে রূপতত্ত্ব আছে, এই রূপতত্ত্বের ভিতরে বাকি সব। রূপতত্ত্ব মানে কি? বাকি সব, মানে এখন যে টপিকগুলো পড়ছে এর বাইরে যা আছে সব রূপতত্ত্বের আলোচ্য বিষয় মোটামুটি। যেমন খেয়াল করে দেখো, আমি তোমাকে অনেকগুলো টপিক লিখে দিতে পারি। যেমন খেয়াল করো প্রত্যয়, যেমন উপসর্গ, যেমন সমাস, যেমন ক্রিয়ার কাল, যেমন অনুসর্গ, যেমন সব এই যে পদ আছে, যেমন বিশেষ্য, তারপর কি বিশেষণ, সর্বনাম, সব বিশেষণ, তারপর হচ্ছে সর্বনাম, এই সবগুলো হচ্ছে কি বাংলা ব্যাকরণের কোন তত্ত্বে আলোচিত হয়? শব্দ বা রূপ তত্ত্বে আলোচিত হয়। লিখছো? আমি কি বুঝাইতে পারছি? বুঝছো? ওকে, লিখছো? আচ্ছা এটা লেখা শেষ হলে লিখো ডান। আমি এখানে মোটামুটি লিখে দিছি। তা একটা স্পেশাল কেস তোমরা একটু মনে রাখবা, স্পেশাল কেসটা তোমাদেরকে একটুখানি ধরাই দিই। সেটা হচ্ছে কারক, যেটা এই কারক, এটা মাঝে মধ্যে পরীক্ষাতে প্রশ্ন আসে। কারক, এটা বাক্যতত্ত্ব থাকলে এটা বেস্ট আনসার। যদি পরীক্ষায় বাক্যতত্ত্ব থাকে এটা 100% শিওর, ঠিক আছে? 100% বাক্যতত্ত্ব। কিন্তু যদি না থাকে তাহলে সেক্ষেত্রে শব্দতত্ত্ব দিবা। সেক্ষেত্রে শব্দতত্ত্ব দিলে এটা 99%, মানে দুটোই সঠিক, একটা একটু বেশি সঠিক, একটা একটু কম সঠিক। এই কেসটা একটু মনে রাখবা। ডান হয়েছে? লিখছো কিনা বলো তো? সবাই লিখছো? ফার্স্ট থেকে আরেকবার বলেন।
ধ্বনিতত্ত্ব, বর্ণ সন্ধি ধ্বনি পরিবর্তন, উচ্চারণ নত্য সত্য বিধান, বাক্যতত্ত্ব, বাক্য প্রকরণ, বাক্য রূপান্তর, বাচ্য জ্যোতিষিহ্ন অনুজ্ঞা, অর্থতত্ত্ব, বাচ্যার্থ, লক্ষ্যার্থ, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, শব্দতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, প্রত্যয়, উপসর্গ, সমাস, ক্রিয়ার কাল, অনুসর্গ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, যা আছে সব, ঠিক আছে। অনেকদিন পর ক্লাসে আসলাম, খালি হাতে কেন আসছো? অনেকদিন পর ক্লাসে আসছো তো খালি হাতে কেন আসছো? গিফট নিয়ে আসবে, বুঝছো? আচ্ছা, এবার মানে গিফট কোথায় পাঠাবা? ইয়েতে পাঠাই দিবা, কুরিয়ারে পাঠাই দিবা, ঠিক আছে। আমি কিচ্ছু মনে করবো না। পাঞ্জাবি চাইলে পাঠাইতে পারো, কোনো সমস্যা নাই। পাঞ্জাবি সাইজ 40। আচ্ছা, এইবার একটুখানি মোটামুটি এরপরে যাই। এরপরে আসো আমরা যেটা নিয়ে আলোচনা করব, অক্ষর। কোন একটা শব্দ যদি অক্ষর নির্ণয় করতে বলে, অক্ষর মানে হচ্ছে উচ্চারণের সুবিধার্থে এক নিঃশ্বাসে ক্ষুদ্রতর প্রয়াসে যতটুকু উচ্চারণ করি, এক নিঃশ্বাসে ক্ষুদ্রতর প্রয়াসে যতটুকু উচ্চারণ করি। একটা শব্দ লিখি, শব্দটা হচ্ছে চর্যা, চর্য, বিনিশ্চয়, চর্যা, চর্য, বিনিশ্চয়, ঠিক আছে। এই যে খেয়াল করে দেখো, চর্যা, চর্য, বিনিশ্চয়, এখানে এই শব্দটাকে তুমি যদি ছোট ছোট অংশ যদি ভাগ করে বলো, হ্যাঁ ঠিক আছে। ভাই আমি ডিউতে চান্স পেলে আপনার জন্য গিফট পাঠাবো, কেন রে বাবা? তুই ডিউতে চান্স পেলে গিফট দিলে কি এটা আর ভালোবাসা হইলো? তুমি যদি চান্স পাওয়ার আগে যদি দাও তাহলে এটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। আর চান্স পামু তারপর দিমু, তার মানে কি না পাইলে তোর দিমু না কিছুই, তো এটা তো নিঃস্বার্থ ভালোবাসা না। আগে দাও, এবং আমি দেখছি প্রতি বছর যারা আগে দেয় ওরাই শেষে গিয়ে দেখি যে চান্স পাই যায়, সত্যি। আচ্ছা ওকে, এবার খেয়াল করে দেখো, হ্যাঁ। তো আমি একটা শব্দ লিখলাম চর্যা, চর্য, বিনিশ্চয়। এই যে শব্দটা, এটাকে যদি আমি যদি ছোট ছোট অংশে ভাগ করি তাহলে দেখো কিরকম ভাগটা কেমন হয়। ভাগটা হবে এরকম যে, খেয়াল করে দেখো, এই যে চর, এরপর দেখো যা, এরপর দেখো আবার চর, যা, বি, তারপর কি নিশ, তারপর কি বি, চর্যা, চর্য, বি, নিশ, তারপর কি চয়। তাহলে কয়টা অংশে ভাগ করলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। এই যে দেখো 7টা অংশে ভাগ করলাম, দ্যাটস মিন এখানে 7টি অক্ষর আছে। 7টি কি আছে? অক্ষর আছে। এখানে কয়টা অক্ষর আছে বলো তো? 7টা অক্ষর। এখন এটা আমরা বের করব কেমনে? ভেরি গুড কোশ্চেন। এবার আমরা কিভাবে বের করব? আমরা বের করার কৌশল হচ্ছে, কোন একটা শব্দ বাংলিশে লিখো না তোমরা, বাংলিশ, যে বাবু খাইছো, কেমন আসো, কেমন আসো পোলা লিখে এমনে, কেমন আক, এমনে লিখি, কেমন আক, ঠিক আছে, ঠিক আছে, কেমন আক, বুঝছো? আচ্ছা, তো এই যে এরকম যে বাংলিশে লিখো, লিখলে তুমি যতগুলো ভাওয়েল পাবা ততগুলো অক্ষর। এখন আসো আমরা এই শব্দটাকে বাংলিশে যদি লিখি, চর্য, চর্য, বিনিশ্চয়, তাহলে খেয়াল করে দেখো, চর যা, চর যা, চর জ, বি, নিশ, ছয়, ঠিক আছে। তুমি তোমার মতো করে যেভাবে লিখো, সমস্যা নেই। এখন চলো তাইলে আমরা এখন চলে যাই একটু, আমরা এখন ভাওয়েল বার করি। তাইলে দেখো একটা ভাওয়েল, এরপর খেয়াল করে দেখো 2টা ভাওয়েল, এরপর খেয়াল করে দেখো 3টা ভাওয়েল, এরপর খেয়াল করে দেখো 4টা ভাওয়েল, এরপর খেয়াল করে দেখো কয়টা ভাওয়েল? 5টা ভাওয়েল, তারপর খেয়াল করে দেখো কয়টা ভাওয়েল? 7টা ভাওয়েল, নাকি 6টা? 7টা, 6টা হয়েছে। এরপর দেখো আরেকটা ভাওয়েল পেয়ে গেলাম। আমাদের ভাওয়েল এবার হিসাব করে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7টা ভাওয়েল পেয়ে গেলাম বাবারা। তার মানে অক্ষর কয়টা? 7টা, শেষ, ঠিক আছে, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো সোনামণিরা? তোমরা কি বুঝছো? তোমরা কি বুঝতে পেরেছো? আমি কি তোমাদেরকে বুঝাতে পেরেছি? বুঝতে কষ্ট হয়েছে? এভাবে বুঝানোর পর দুনিয়ার সবচেয়ে বোকাচন্দ্র স্টুডেন্টটাও বুঝবে। এইভাবে বুঝানোর পর কি দুনিয়ার সবচেয়ে বোকাচন্দ্র স্টুডেন্ট যে, সেও বুঝবে। আচ্ছা চলো, এইবার চলো আমরা আবার পড়তে বসি। আমরা আরো কিছু শব্দ দিয়ে এখন আমরা চেষ্টা করে দেখি আমরা আসলে প্রপারলি জিনিসটা পারি কিনা। তো আমাদের এরপরের শব্দ মহাবিদ্যালয়। দাও তোমরা অক্ষর নির্ণয় করো, মহাবিদ্যালয়, ঠিক আছে। আচ্ছা, এরপর খেয়াল করে দেখো আমরা লিখি সমতল ভূমি, সমতল ভূমি। তাহলে এইটা নির্ণয় করে দেখো, বুঝছো? সমতল ভূমি, সমতল ভূমি। হ্যাঁ ভাই, আপনার ক্লাস করতে আমার ভালো লাগে, আমারও ভালো লাগে, মানে তোমরা ক্লাস করলে। আচ্ছা
এইবার আসো আমরা এরপরে যাই, দেখো মহাবিদ্যালয়। তাহলে ভাইয়া খেয়াল করে দেখো, আমরা যদি শব্দটা লিখি কেমন দাঁড়ায়, মো হা, দুইটা ভাওয়াল পেয়ে গেলাম, মো হা বিদ দা, তারপর কি লয়, তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, কয়টা ভাওয়াল, পাঁচটা ভাওয়াল, পাঁচটা অক্ষর। এরপর দেখো সমতল, তুমি যদি খেয়াল করে দেখো সমতল, তাহলে একটা দুইটা তিনটা, এখানে পেয়ে গেলাম তিনটা। এখন ভাইয়া খেয়াল করে দেখো, এই যে এখানে একটা শব্দ লিখলাম, শব্দটা হচ্ছে ভাই। এখন তুমি যদি এমনে লিখো হয়ে যাবে দুইটা ভাওয়েল, তার মানে কি দুইটা অক্ষর না, মনে রাখবা প্রোনাউন্সিয়েশনে আসতে হবে। অধিকাংশ ক্ষেত্রে দুইটা ভাওয়েল একসাথে বসলে সেখানে অক্ষর। তুমি ভাই এটাকে কখনোই দুই ভাবে লিখতে পারবা না। অনেক সময় দুইটা ভাওয়েলকে একসাথে আনলেও সেখানে অক্ষর কাউন্ট করতে হয় একটা, এটা পারবা, এটা কোনো প্যারা নাই, সমস্যা নেই। এখন ভাইয়া মনে রাখবা, আমাদের পরীক্ষাতে মাঝে মধ্যে একটা কোশ্চেন আসে, কোশ্চেনটা হচ্ছে এরকম, তোমাদেরকে ধরার জন্য, তোমরা যাতে বোকা বানাতে পারে তোমাদেরকে, জন্য তারা একটা প্রশ্ন করে। প্রশ্নটা কেমন? আমরা যদি চালাক আমরা বোকা হব না। প্রশ্নটা হচ্ছে, তারা প্রশ্ন করে নিচের কোনটি একাক্ষর ধ্বনি, নিচের কোনটি একাক্ষর শব্দ। একাক্ষর মানে কি, এটা পোলাপাইন বুঝে না, আমরা যেহেতু তানভীর ভাইয়ের কাছে পড়ছি তাহলে আমরা জিনিসটা বুঝি। তাহলে একাক্ষর মানে হচ্ছে যেখানে কি থাকবে, একটি অক্ষর থাকবে। কয়টা অক্ষর বলো তো বাবা? যেখানে একটা অক্ষর থাকবে ওইটাকে বলো, ওইটা হচ্ছে একাক্ষর। এখন তোমাদেরকে আমি প্রথম অপশনে দিলাম চাচা, দ্বিতীয় অপশনে দিলাম মামা, আবার তৃতীয় অপশনে দিলাম খালু, আর 4 নাম্বারের অপশনে আমি দিলাম ভাই। এবার বলো কোনটা একাক্ষর? কি ক্লাস জমছে? জমছে কিনা বলো? ওকে বলো। ওকে জমছে? পারবা? এবার খেয়াল করে দেখো, এখন তোমাদেরকে একটা চমক দেখাই। চমকটা হচ্ছে আমাদের এই বই, এই যে অ্যাডমিশনের জন্য আমাদের বাংলাদেশের সবচেয়ে পপুলার বইগুলোর ভিতরে একটা বই বাংলাবাস, যেটা প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী কিনে স্পেশালি এই বইটা। এবং এই বইটা তোমাদেরকে একটু মার্কেটটা বুঝাইলে তোমরা বুঝতে পারবে অ্যাডমিশনে গতানুগতিক বই না কিনে বাংলাবাস বই কেনাটা কেন ইম্পর্টেন্ট। বিকজ এই বইটা আমরা কিন্তু কোথাও দিই না, মানে অফলাইনে কোথাও এটা পাওয়া যায় না। একমাত্র আমার যে তানভীর স্যার পেজ আছে, এই পেজ থেকে বই অর্ডার দিতে হয় একদম পূর্ণাঙ্গ। এই বাংলাবাস বইটাতে বাংলা প্রথম পত্র, বাংলা ব্যাকরণ, বাংলা বিরোচন, বাংলা সাহিত্যের ইতিহাস সবকিছু, মানে একটা বই কিনলে আর কিছু কিনা লাগবে না। অনেক সময় কিনে দেখো না যে বিরোচনের জন্য আর একটা বই কিনতে হয়, ছোট্ট একটা বই কিনতে হয়, এখানে এটা লাগবে না। এটা কমপ্লিট বই, পূর্ণাঙ্গ বই বাংলাবাস। নাম্বার 2 হচ্ছে এখানে একদম পুরো সবকিছু লাইন বাই লাইন বিশ্লেষণ করে দেওয়া আছে, একদম পুরো গদ্যের লাইন বাই লাইন, পুরো কবিতার লাইন বাই লাইন, ব্যাকরণের যত কঠিন কঠিন জায়গা আছে সব, এই যে যেমন টেকনিক কৌশল দিয়ে পড়াইতেছি না, এরকম সব টেকনিক কৌশল এখানে দেওয়া আছে। তার মানে বাবা তুমি যদি এই একটা বই যদি রাখতে পারো, এবং এটা কিন্তু কোনো সাপ্লিমেন্ট টাইপের কোনো চিকন কোনো বই না, এই বইটা হচ্ছে 836 পৃষ্ঠার বই, মানে বুঝতেছ বিশাল মোটা বই। এই এক বই পড়বা, তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারে বাংলাদেশের যদি সব মানে সব বইতে যা কমন পড়বে এই বইতে এর থেকে কম কমন পড়বে না, হয় বেশি পড়বে নাইলে ওই সমান পড়বে, হয় বেশি পড়বে আমি নিশ্চিত না, ঠিক আছে? কিন্তু এইখান থেকে, কারণ এইখানে এত ডিটেলস, প্রত্যেকটা গদ্য পদ্য, মানে বিগত সালের কোশ্চেন, হিউজ কোশ্চেন দাও। বাংলাদেশের যত বই আছে অ্যাডমিশন সেক্টরে সবচেয়ে বেশি প্রশ্ন তুমি যদি চাও সলভ করবা, তাহলে তোমাকে বাংলাবাস কিনতে হবে। এবং বিগত সালের প্রশ্ন তো দেওয়া আছে, ভার্সিটির কোশ্চেন ভার্সিটি ওয়াইজ আলাদা আলাদা দেওয়া আছে, ঢাবির কোশ্চেন, রাবির কোশ্চেন, জবির কোশ্চেন। এরপর আবার নিজে প্র্যাকটিস করার জন্য আবার আলাদা আলাদা কোশ্চেন দেওয়া আছে। এটা তো বইটা আমাদের স্টকে অ্যাভেলেবেল, যারা নিবা তারা আমাদের যে ফেসবুক পেজ তানভীর স্যার পেজ, ফেসবুক পেজে অর্ডার দিয়ে তারপর হচ্ছে বইটা নিয়ে নিও। বইটার দাম 560 টাকা, ঠিক আছে? অনেকেই নিছে, তারপর হচ্ছে অনেকেই নাও নেয়, ঠিক আছে? আচ্ছা ওকে, তো চলো এইবার চলো আমরা একটুখানি দেখি। তো এখানে বুঝতেই পারতেছো ভাইয়া, এখানে কারসাজিটা কি? এখানে হচ্ছে এইটা হচ্ছে 2 অক্ষর, চাচা, চা চা, এমনি নরমালি লিখো, সমস্যা নেই। 2টা ভাওয়েল, মামা মামা, দুইটা ভাওয়েল, তাই না? মামা, খালু, তাহলে দেখো খা, এরপর দেখো লু, তাহলে একটা দুইটা, ভাই, এখানে একটা ভাওয়েল, তাই না? মানে একটা ভাওয়েল মানে 2টা ভাওয়েল পাশাপাশি বসছে, তো একটাকেই কাউন্ট করতে হবে। তার মানে এখানে রাইট অ্যান্সার হচ্ছে কি ডি, ঠিক আছে? বুঝাইতে পারছি? ওকে, আমাদের বাংলাবাস বইয়ের দাম হচ্ছে 560 টাকা, হ্যাঁ 560 টাকা বাংলাবাস, 560 টাকা বাংলাবাস বই। আমাদের পেজ থেকে যারা অর্ডার দিবে তারা দিয়ে দিও। আচ্ছা চলো আমরা এরপরে যাই। তো এবার চলো আমরা প্রশ্ন সলভ করি। আমাদের প্রশ্নে বলছে বিশ্ববিদ্যালয় শব্দটিতে কয়টা অক্ষর আছে? বলো তো বিশ্ববিদ্যালয় শব্দটিতে কয়টা অক্ষর আছে? বিশ্ববিদ্যালয় শব্দটিতে কয়টা অক্ষর আছে বলো?
ঠিক আছে, ওকে। বলো বিশ্ববিদ্যালয় শব্দটি কয়টা অক্ষর আছে? দ্রুত দ্রুত বলো। বিশ্ববিদ্যালয় শব্দটিতে কয়টা অক্ষর আছে বলতে পারবা? বিশ্ববিদ্যালয় শব্দটিতে কয়টা অক্ষর আছে বলো। বিশ্ববিদ্যালয় শব্দটিতে কয়টা অক্ষর আছে? বইটা ফার্মগেট বন্দি পাঠশালা থেকে নিতে পারবো ভাইয়া? না, পারবা না, শুধু অনলাইন থেকে নিতে পারবা, আর কোথাও পাবা না। আর নীলক্ষেত একটা লাইব্রেরি আছে, সেটা হচ্ছে আলম লাইব্রেরি, আলম লাইব্রেরিতে পাবা। নীলক্ষেত আলম লাইব্রেরি, যারা নীলক্ষেতের আশেপাশে আসো, নীলক্ষেত আলম লাইব্রেরি, আলম লাইব্রেরি। নীলক্ষেত গিয়ে বলবো যে আলম লাইব্রেরিতে যাবো, তাইলেই হবে, এছাড়া পাবা না কোথাও। ওকে, তাহলে কি হবে বলো তো? এবার আসো আমরা একটু দেখি বিশ্ববিদ্যালয়। তাহলে দেখো বিশ্ববিদ্যালয় কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, শেষ। দ্য রাইট অ্যান্সার ইজ ডি, শেষ। বুঝছো? আচ্ছা, এবার দেখো এটা তো আমরা বুঝলামই, শেষ। এরপর আসো মাত্রার হিসাব নিকাশ। এখানে আমরা একটু ফোকাস করি মাত্রার হিসাব নিকাশ, অর্থাৎ মাত্রার হিসাব নিকাশে এখানে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন। বাংলায় কয় ধরনের মাত্রা আছে বলতে পারবা? বাংলায় কয় ধরনের মাত্রা আছে? বাংলায় কয় ধরনের? তোমাদের সাথে কিন্তু ক্লাস, মানে তোমাদের ক্লাস নিতে কিন্তু ভালোই লাগতেছে, বুঝছো? অনেক ভালো লাগতেছে, তোমরা সবাই অনেক রেসপন্স করতেছো, আমার কাছে খুব ভালো লাগতেছে। আমার কাছে যেহেতু ভালো লাগছে, তাহলে তোমরা মোটামুটি নিশ্চিত থাকো তোমরা আমার কাছে অনেক কিছু পাবা। মানে কি পাবা? ভালোবাসা। আচ্ছা, এইবার দেখো, এই যে দেখো সরেও, এখানে খেয়াল করে দেখো, এই যে এটার উপর পূর্ণমাত্রা। আবার যখন তুমি রি দিবা, রি, তখন এইটার উপর কিন্তু অর্ধমাত্রা, একটু খেয়াল করো। আবার যখন তুমি এ দিবা, তখন এটার উপর কিন্তু মাত্রাহীন, এটার উপর কি? মাত্রাহীন। তাহলে দেখো এই যে সরেও, এরপর দেখো রি, এরপর হচ্ছে এ। তাহলে সরেও যখন দিবা তখন এটার উপর পূর্ণমাত্রা, রি যখন দিবা তখন এটার উপর অর্ধমাত্রা, এ যখন দিবা তখন এটার উপর মাত্রাহীন। ঠিক আছে? তাহলে মাত্রা কয় ধরনের? 3 ধরনের। কি কি? পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন। কি কি কথা কও? পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন। এবার তোমরা আমার বলো, একজন পূর্ণবয়স্ক মানুষের, প্রাপ্তবয়স্ক পূর্ণবয়স্ক মানুষের দাঁত কয়টা থাকে? কথা বুঝতে হবে। পূর্ণবয়স্ক মানুষ, একজন পূর্ণবয়স্ক মানুষ, পূর্ণবয়স্ক মানুষের দাঁত কয়টা থাকে বলো তো? একজন পূর্ণবয়স্ক মানুষের দাঁত কয়টা থাকে? আমরা কি বলি? এক থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফালাই দেবো, তাই না? তার মানে ধরো দাঁত থাকে 32। তাহলে খেয়াল করে দেখো, দাঁত যদি থাকে 32, তাহলে এখানে বসাই দাও, পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে 32টা, শেষ। তাহলে বাংলা বর্ণমালায় পূর্ণ মাত্রার বর্ণের সংখ্যা কয়টা যদি পরীক্ষায় প্রশ্ন আসে? কি উত্তর করবো? 32। এটা কি দেখে উত্তর করব? না, এটা চোখ বন্ধ করে উত্তর করব, এটা মন থেকে উত্তর আসবে। তাহলে 32টা যদি দাঁত হয়, তাহলে উপরের মানিতে দাঁত আছে 16টা, নিচের মানিতে দাঁত আছে 16টা। এই 16-এর অর্ধেক করো, 16-এর অর্ধেক করো, 16-এর অর্ধেক করলে কত হয়? 8। তাহলে 16-এর অর্ধেক করো 8, তাহলে অর্ধমাত্রার বর্ণ 8টা। কয়টা? কথা কও, 8টা। তাহলে এইবার খেয়াল করে দেখো, আমার মোট বর্ণ কয়টা? 50টা। কয়টা? 50। তাহলে 32 আর 8 আমি যদি যোগ করে দিই, তাহলে কত হয়? 40। তাহলে 40 হলে বাকি আছে কয়টা? 10টা। 32 আর 8 কত? 40। তাহলে 40 আছে, বাকি আছে কয়টা? 10টা। তাহলে 10টা বসাই দাও, খেলা শেষ। তাহলে খেয়াল করে এবার দেখো 50টা মিলে গেছে। তাহলে মাত্রাহীন কয়টা? 50টা। অর্ধমাত্রার কয়টা? 8টা। পূর্ণমাত্রার কয়টা? 32টা। শেষ খেলা। বুঝছো? এটা হচ্ছে টোটাল 50টা বর্ণের ভিতরে 32টা আছে পূর্ণমাত্রার, 8টা আছে অর্ধমাত্রার, 10টা আছে মাত্রাহীন। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? কনসেপ্ট কি ক্লিয়ার? আচ্ছা, এইবার একটুখানি খেয়াল করে দেখো, এই যে এখানে দেখো, একটুখানি খেয়াল করো, এই যে এখানে স্বরবর্ণ আছে, স্বরবর্ণের প্রথম যে 6টা বর্ণ আছে তোমরা সবাই জানো। স্বরবর্ণগুলো একটু লিখি, সরেও, সরেয়া, ঠিক আছে? এরপর হচ্ছে কি? রস্বই, এরপর হচ্ছে দীর্ঘই, এরপর হচ্ছে রস্যাউ, এরপর হচ্ছে দীর্ঘ। এই 6টা বর্ণ কিন্তু পূর্ণমাত্রা। এই 6টা কি? পূর্ণমাত্রা। তাহলে খেয়াল করে দেখো, এই 6টা যদি পূর্ণমাত্রা হয়, তাহলে আমরা একটুখানি লিখে দিতে পারি যে এই 6টা হচ্ছে কি মাত্রা? পূর্ণমাত্রা। 6টা যদি পূর্ণমাত্রা হয়, তাহলে একটা আছে, সেটা হচ্ছে অর্ধমাত্রা। একটা, সেটা কি? অর্ধমাত্রাটা আমি এখানে লিখে দিচ্ছি, রি। তাহলে বাকি আছে কয়টা? 4টা। তাহলে বাকি 4টা কি? মাত্রাহীন। এবার তুমি যোগ করো, 6 1 7 7 4 11, শেষ। এখন খেয়াল করে দেখো ভাইয়া, 32টা পূর্ণমাত্রার বর্ণ কয়টা? 32টা। একটু বুঝো কথা, পূর্ণমাত্রার বর্ণ কয়টা? 32টা। পূর্ণমাত্রার বর্ণ কয়টা? 32টা। তাহলে 32টা যদি পূর্ণমাত্রার হয়, এটা থেকে স্বরবর্ণ বাদ দিলেই তো ব্যঞ্জন বর্ণ। তাহলে 32টা পূর্ণমাত্রা থেকে স্বরবর্ণ 6টা বাদ দাও, কয়টা থাকে? কথা কও, কথা কও,
কথা না কইলে মারমু। তাহলে খেয়াল করে দেখো 32টা থেকে তুমি যদি 6 বাদ দাও তাহলে কয়টা থাকে? থাকে হচ্ছে 26টা, তাই না? 8 থেকে যদি 1 বাদ দাও তাহলে কয়টা থাকে? 7টা থাকে। 10 থেকে যদি 4 বাদ দাও তাহলে কয়টা থাকে? 6টা থাকে, তাই না? 50 সরি এটা তো বাদ। এবার তুমি হিসাব করো 26 7 কত হয়? 39 শেষ। তাহলে এইবার তোমাদেরকে যেমনে কোশ্চেন করি পারবা না, এবার তোমাদেরকে আমি একটু কোশ্চেন করতে চাই, আমি একটু দেখতে চাই যে কি তোমরা পারো কিনা। 1 নাম্বার প্রশ্ন, বাংলায় মোট পূর্ণমাত্রার স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ কয়টি? ঠিক আছে, 1 নাম্বার প্রশ্ন, বাংলায় মোট পূর্ণমাত্রার স্বরবর্ণ কয়টি? ওকে। 2 নাম্বার প্রশ্ন, বাংলায় মোট অর্ধমাত্রার বর্ণ কয়টি? বাংলায় মোট অর্ধমাত্রার বর্ণ কয়টি? 3 নাম্বার প্রশ্ন, বাংলায় হ্যাঁ মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ কয়টি? বাংলায় মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ কয়টি? কোশ্চেন সলভ করো। এই কোশ্চেন যে সলভ করতে পারবে না সে কি করবে? এই 3টা প্রশ্নে যদি একটাও যদি কেউ যদি ভুল করে তাহলে কি করতে হবে তাকে বলো? তার গালে সে তো নিজের গালে নিজে কি করতে হবে? থাপড়াইতে হবে। এটা কিন্তু তোমার শাস্তি পালন করতে হবে। শাস্তি না মানলে চান্স হবে না। তাহলে খেয়াল করে দেখো, বাংলায় মোট পূর্ণমাত্রা স্বরবর্ণ কয়টা? তাহলে পূর্ণমাত্রা স্বরবর্ণ কয়টা? 6টা। ঠিক আছে। বাংলায় মোট অর্ধমাত্রার বর্ণ কয়টা? তাহলে বাংলায় মোট অর্ধমাত্রার বর্ণ 8টা। আবার খেয়াল করো, বাংলায় মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ, এখন কিন্তু ব্যঞ্জন বর্ণ কইছে, তাহলে বাংলায় মোট মানে ব্যঞ্জন বর্ণ, মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ, তাহলে মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ, এই যে মাত্রাহীন আর ব্যঞ্জন বর্ণ, উত্তর হচ্ছে 6টা। তাহলে 6 8 6 শেষ। 6 8 7 পারবা? এবার বলো সহজ নাকি কঠিন বলো তো ভাইয়া? এই কনসেপ্টটা কি সহজ না কঠিন? তাহলে চলো আমরা একটু ভার্সিটি কোশ্চেন সলভ করি। সো এটা আসলে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলা ভাষার পূর্ণমাত্রার বর্ণ কয়টা? বাংলা ভাষার পূর্ণমাত্রার বর্ণ কয়টা বলো? বাংলা ভাষার পূর্ণমাত্রার বর্ণ কয়টা? একটু খেয়াল করো, বাংলা ভাষার পূর্ণমাত্রার বর্ণ কয়টা? বাংলা ভাষার পূর্ণমাত্রার বর্ণ কয়টা? বাংলা ভাষার পূর্ণমাত্রার বর্ণ কয়টা? বাংলা ভাষার পূর্ণমাত্রার বর্ণের সংখ্যা কয়টা? বাংলা ভাষার পূর্ণমাত্রার বর্ণের সংখ্যা কয়টা? তাহলে পূর্ণমাত্রার বর্ণ কয়টা আমরা পড়ছি? পূর্ণবয়স্ক মানুষ, তার মানে কি 32। সো রাইট आंसर হচ্ছে কি ডি। আচ্ছা চলো এরপর দেখি, বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টা? তাহলে বাংলা বর্ণমালায় মাত্রাহীন, তাহলে অর্ধমাত্রা কয়টা? অর্ধমাত্রা কয়টা খেয়াল করে দেখো, অর্ধমাত্রা কয়টা? 8টা। আর মাত্রাহীন কয়টা? 10টা। তাহলে রাইট आंसर হচ্ছে কি খ। আচ্ছা গেল। এবার চলো আমরা একটু স্বরধ্বনির আলোচনায় যাই। কি ধ্বনির আলোচনা করব বলো তো? স্বরধ্বনির আলোচনা। খাতায় হেডলাইন দাও, স্বরধ্বনির আলোচনা। আচ্ছা প্রথমত হচ্ছে স্বরধ্বনিকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রথম যে কনসেপ্ট সেটা হচ্ছে স্বরধ্বনিকে আমরা গঠনের দিক থেকে ভাগ করতে পারি। গঠনগতভাবে আমাদের এই স্বরধ্বনি এটা 2 ধরনের। 1 নাম্বার, একটা হচ্ছে মৌলিক স্বর, একটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি, একটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি, ঠিক আছে? একটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। আর 2 নাম্বার আরেকটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। একটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি আর একটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। একটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি আর একটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি, ঠিক আছে? আরেকটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। এখন খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো, একটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি আর একটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। এখন ভাইয়া যদি খেয়াল করে দেখো তাহলে কি বুঝবা? যে মৌলিক স্বরধ্বনি একটা আর একটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। এখন মৌলিক স্বরধ্বনি কি? যেই স্বরধ্বনিগুলোকে ভাঙা যায় না। এরকম বাংলায় স্বরধ্বনি আছে 7টা, যেগুলোকে তুমি ভাঙতে পারবে না। সেগুলো কি কি? স্বরেয়, স্বরেয়া, এরপর কি রস্বই, তারপর কি রসাউ, এ, ও, আ, ঠিক আছে? এই যে খেয়াল করে দেখো, এই 7টাকে তুমি কখনোই ভাঙতে পারবা না। এখন বলো এই 8টা কি ধ্বনি না বর্ণ? 50টা যে বর্ণ যে বাংলায় পড়ো, এই 50টা বর্ণের ভিতরে কি কখনো এই আটা আছে? বলো তো আছে কিনা, বলো তো আছে কিনা, বলো আছে কিনা, কথা কও নাই। দেখো তুমি স্বরেয় পড়ছো ছোটবেলা থেকে, স্বরেয়া পাইছো বর্ণমালাতে, রস্বই পাইছো, এটা পাও নাই, তার মানে এটা বর্ণ না। এটা যদি বর্ণ না হয় তাহলে যদি পরীক্ষায় এটা যদি বর্ণ না হয়
এখন খেয়াল করে দেখো, এটা যদি বর্ণ না হয়, এটা যদি বর্ণ না হয়, তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে মৌলিক স্বরধ্বনি কয়টা, সরি মৌলিক স্বরবর্ণ কয়টা, তাহলে এটা কি হবে বলতো? মৌলিক স্বরবর্ণ কয়টা, এটা কি উত্তর করা যাবে তখন? এটা কি উত্তর করা যাবে? এটা কিন্তু উত্তর করা যাবে না, কজ এটা কিন্তু বর্ণ না, এটা কিন্তু বর্ণ না, এটা বর্ণ না। তাহলে উত্তর হচ্ছে তখন হচ্ছে 6টা। কোন 6টা? এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এটা হবে না। সিম্পল জিনিস, সিম্পল জিনিস। এবার খেয়াল করো, যৌগিক স্বরধ্বনি বাংলা আসে 25টা। কয়টা? 25টা। যৌগিক স্বরধ্বনি মানে কি বুঝতে পারতেছে নামটা শুনে? অর্থাৎ যদি কখনো এমন দেখো যে দুইটা স্বর মিলে একটা স্বর তৈরি করে, দুইটা স্বর মিলে, যেমন খেয়াল করে দেখো, ধরো আমরা একটা শব্দ লিখলাম লাউ। এখন বলো তো এই লাউ এর ভিতরে এখানে দুইটা শব্দ, লাউ এর ভিতরে দেখো লা আউ, এই যে আউ যে স্বরটা আছে এটা একটা স্বর। এখন দেখো এখানে দুইটা স্বরবর্ণ মিলছে, আউ এখানে কয়টা স্বরবর্ণ মিলছে বলো তো? দুইটা স্বরবর্ণ মিলছে। কয়টা স্বরবর্ণ? দুইটা স্বরবর্ণ। দুইটা স্বরবর্ণ মিলে একটা স্বর তৈরি করছে। এই যে দেখো দুইটা স্বর মিলে যে একটা স্বর তৈরি করে, এই কনসেপ্টকে বলা হয় যৌগিক স্বরধ্বনি। যৌগিক মানে একের অধিক। তো এরকম যেমন খেয়াল করে দেখো, যেমন খেয়াল করে আমি যদি বলি দুই, তাহলে এখানে খেয়াল করে দেখো দুইটা স্বর মিলে একটা স্বর। বলো তো এখানে কোন দুইটা স্বর মিলে একটা স্বর হয়েছে? যেমন এখানে লা আউ, তাহলে বলো দুই, এই যে দুই যে বললাম, এখানে কোন দুইটা স্বর মিলে স্বর তৈরি করছে বলো? কোন দুইটা মিলে স্বর তৈরি করছে বলো তো? দু উই, এই যে খেয়াল করো উই, খেয়াল করো উই, দেখছো? এরকম কয় রকম হইতে পারে? এরকম বাংলায় 25 রকম হয়। এরকম বাংলায় কি হয়? 25 রকম স্বর তৈরি হয়। এরকম বাংলায় কি হয় বলতো? 25 ধরনের স্বর তৈরি হতে পারে। এজন্য বাংলায় যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টা। তাহলে এরকম কয় ধরনের স্বর তৈরি করতে পারে বাংলায়? 25 ধরনের স্বর তৈরি করতে পারে। এই 25 ধরনের স্বর তৈরি করে বিধায় এই 25টাকে বলা হয় যৌগিক স্বরধ্বনি। কি বলা হয়? যৌগিক স্বরধ্বনি। বাট এই 25টা কিন্তু বর্ণমালাতে কিন্তু নাই। সুতরাং যদি পরীক্ষায় প্রশ্ন আসে যৌগিক স্বরবর্ণ বা যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ বা যৌগিক দ্বিস্বর বর্ণ, এটাকে দ্বিস্বর বলা হয়, মানে দুইটা স্বর। কি জিনিস? তো যদি বলা হয় যৌগিক স্বরবর্ণ, তাহলে কোনো কথা ছাড়াই আমাকে উত্তর করতে হবে দুইটা। যৌগিক স্বরবর্ণ কয়টা? দুইটা। আচ্ছা চলো তো আমরা একটু দেখি সেই দুইটা কি। সেই দুইটা হচ্ছে, আমরা সবাই জানি সেই দুইটা কি। একটা হচ্ছে ওই, এই ওইকে বিশ্লেষণ করলে যে এটাতে যৌগিক, খেয়াল করো স্বরেয় যোগ রস্বই ওই, দেখছো? এই যে দেখো ওই এর উচ্চারণে কিন্তু দুইটা বর্ণ আসে, স্বরেয় যোগ রস্বই ওই। আরেকটা হচ্ছে ও, এই যে খেয়াল করে দেখো এই ওটা আছে না, স্বরেয় যোগ রস্বাউ ও, দেখছো? এই কনসেপ্টটা হচ্ছে কি বাংলায় স্বর যৌগিক স্বরবর্ণ, দুইটা স্বরবর্ণ। স্বরবর্ণ মানে তোমাকে চিন্তা করতেই হবে মাস্ট, যে ওই যে 25টা, যে 50টা বর্ণ আছে এটার ভিতরে থাকবে। তাহলে খেয়াল করে দেখো মৌলিক স্বরধ্বনি 7টা, কিন্তু মৌলিক স্বরবর্ণ কয়টা? 6টা। যৌগিক স্বরধ্বনি 25টা, কিন্তু যৌগিক স্বরবর্ণ কয়টা? 2টা। যৌগিক স্বরবর্ণ কয়টা? এটাকে যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ বলা হয়। একই জিনিস, সমস্যা নাই। এরপর খেয়াল করে দেখো আমরা আগে যেটা পড়ছি, খেয়াল করো এইটা হচ্ছে গঠনগত দিক থেকে প্রকার। বাট এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে উচ্চারণের দিক থেকে স্বরধ্বনিকে আবার আমরা দুই ভাগে ভাগ করি। উচ্চারণ কয় ভাগে? উচ্চারণের দিক থেকে আবার দুই ভাগে। একটা হচ্ছে রস্য স্বর, একটা কি স্বর? রস্য স্বর। একটা হচ্ছে রস্য স্বর, আরেকটা হচ্ছে দীর্ঘ স্বর। একটা হচ্ছে রস্য স্বর, আরেকটা হচ্ছে দীর্ঘ স্বর। চলো তাহলে বুঝি রস্য স্বর কি। যেগুলো উচ্চারণের সময় সময় কম লাগে, রস্য মানে কম, যেই স্বরধ্বনি উচ্চারণের সময় স্বর কম লাগে সেই স্বরধ্বনিকে বলা হয় রস্য স্বর। বাংলায় এরকম রস্য স্বর আছে 4টা। কি কি? স্বরেয়, এরপর কি রস্বই, এরপর কি রস্বাউ, এরপর কি রি। কয়টা? রি। এই 4টা উচ্চারণে সবচেয়ে কম সময় লাগে, এই জন্য এই 4টাকে বলা হয় রস্য স্বর। তাহলে বলো তো 4টা যদি রস্য স্বর হয়, দীর্ঘ স্বর কয়টা হবে বলো? ও এটা মানে তুমি স্বরেয় দিয়েও লিখতে পারো, ও দিয়েও লিখতে পারো, দুটোই সঠিক। আচ্ছা তাহলে খেয়াল করে দেখো, এখন রস্য স্বর যদি 4টা হয় তাহলে দীর্ঘ স্বর কয়টা হবে? তাহলে 11টার ভিতরে রস্য স্বর 4টা, তাহলে দীর্ঘ স্বর কয়টা? দীর্ঘ স্বর 7টা। খেয়াল করে দেখো তাহলে কি কি সেগুলো বাকি আছে। কে? স্বরেয়া, দীর্ঘ ই, তারপর হচ্ছে কি দীর্ঘ উ, তারপর হচ্ছে কি হ্যাঁ এ, ওই, ও, ও। ঠিক আছে, এই হচ্ছে কি, এই 7টা হচ্ছে আমাদের দীর্ঘ স্বর। এই 7টা কি দীর্ঘ স্বর। এই যে অনেকে বলছে 5টা, 5টা কেমন? তো চলো আমরা একটু প্রশ্ন সলভ করি। কোনটি দ্বিস্বরের উদাহরণ বলো তো? বলো কোনটি দ্বিস্বরের উদাহরণ? কোনটি দ্বিস্বরের উদাহরণ?
কোনটি দ্বিস্বরের উদাহরণ বলো, কোনটি দ্বিস্বরের উদাহরণ? তাহলে বুঝতে পারতেছো কোনটা দ্বিস্বরের উদাহরণ। এই যে দেখো ওই ও, বুঝতে পারছি? আচ্ছা, অপশন সি। এরপর খেয়াল করে দেখো মৌলিক স্বরধ্বনি কয়টি? তাহলে বলো তো মৌলিক স্বরধ্বনি কয়টা? সব কিন্তু দেখো ভার্সিটিতে আসা কোশ্চেন। মৌলিক স্বরধ্বনি কয়টা? মৌলিক স্বরধ্বনি কয়টা বলো, মৌলিক স্বরধ্বনি কয়টা? সব কিন্তু দেখো ভার্সিটিতে আসা কোশ্চেন। ওকে, তাহলে মৌলিক স্বরধ্বনি কয়টা বলো তো? মৌলিক স্বরধ্বনি আমরা পড়ে আসছি কয়টা? 7টা, তাই না? আচ্ছা, এরপর খেয়াল করে দেখো আমরা এরপর যাব ব্যঞ্জন ধ্বনির আলোচনায়। ঠিক আছে, কিসের আলোচনায় যাব বলো? ব্যঞ্জন ধ্বনির আলোচনায় যাব। ওকে, আচ্ছা, তো চলো ব্যঞ্জন ধ্বনির আলোচনায় তোমাদেরকে একটু বলি। ব্যঞ্জন ধ্বনির আলোচনায় গেলে প্রথমে আমাদেরকে 25টা ব্যঞ্জন একটু লিখে ফেলতে হবে। সেই ব্যঞ্জনগুলো কি কি? ক, খ, গ, ঘ, ঙ। ঠিক আছে, তো এই 5টা বর্ণকে কি বলে জানো? কবর্গীয় বর্ণ। মানে বর্গের যে প্রথম বর্ণ ওটা অনুযায়ী বর্ণগুলো হয় কবর্গীয় বর্ণ। তাহলে ক, খ, ঘ, গ, ঙ। এরপর হচ্ছে কি? এরপর হচ্ছে, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং টপিক, চ, এবং এখান থেকে ভার্সিটিতে প্রশ্ন আসে, চ, ছ, তারপর হচ্ছে কি জ, ঝ, ইয়। তারপর কি? ট, ঠ, ঢ, ঢ, মূর্ধন্য ণ। তারপর কি? ত, থ, দ, ধ, দন্ত ন। ওকে, তারপর কি? তারপর হচ্ছে প, ফ, ব, ভ, ম। এই 25টাকে স্পর্শ বর্ণ বলা হয়, আবার বর্গীয় বর্ণ বলা হয়। তো সমস্যা নাই, যেটাই বলুক কোনো সমস্যা নাই। ওকে, তো চলো আমরা তাহলে আলোচনায় স্টার্ট করে দিই। লেটস গো। এখন আমাদেরকে পড়তে হবে, কি পড়তে হবে? আমাদেরকে পড়তে হবে এগুলোর কি? এগুলোর এখন ঝালাফালা করে পড়তে হবে। এমন ভাবে পড়বো যে এরপরে দুনিয়ার আর কোনো ভাইয়ের কাছে গিয়ে এগুলো পড়া লাগবে না। লাগবে? লাগবে না। দুনিয়ার আর কোনো ভাইয়ের কাছে গিয়ে এগুলো পড়া লাগবে না। তোমরা কি করো? তোমরা সব ভাইয়ের কাছে যাও পড়তে, দৌড়াদৌড়ি করো। সবার কাছে পড়া যাবে না। সবার কাছে পড়লে পরে দেখবে যে ভাইয়া উল্টা, তুমি বাংলায় দুর্বলতা দূর করার জন্য ভাইয়ের কাছে যাবা, ভাইয়া উল্টা তোমারে দুর্বল করে দিবে। হ্যাঁ, খবরদার। ওকে, তো চলো এবার আমরা একটুখানি দেখি ভাইয়া, খেয়াল করে দেখো। প্রথমেই আমরা দেখি প্রথম কলামের যে বর্ণগুলো, এগুলোকে বলে, এগুলো হচ্ছে অল্প প্রাণ। কি প্রাণ? অল্প প্রাণ। এগুলো হচ্ছে অল্প প্রাণ। দ্বিতীয় কলামের যেটা, এটা হচ্ছে মহাপ্রাণ। মহাপ্রাণ। আর 3 নাম্বার কলামের যেটা, এটা আবার অল্প প্রাণ। আর এই যে 4 নাম্বার কলামের যেটা, এটা আবার মহাপ্রাণ। মহাপ্রাণ। এরপর যেটা, সেটা হচ্ছে নাসিক্য। ঠিক আছে, এটা কি? নাসিক্য। বুঝা গেছে? আচ্ছা, এখন খেয়াল করে দেখো, এখন আমরা যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে যে কোনটা অল্প প্রাণ কি আর মহাপ্রাণ কি, এই কনসেপ্টটা আমরা আগে ভালো করে বোঝার জন্য চেষ্টা করব। আমরা এখন যেটা বুঝবো সেটা হচ্ছে যে কোনটা অল্প প্রাণ কোনটা মহাপ্রাণ, এবং এই অল্প প্রাণ মহাপ্রাণ এটার ক্লাসিফিকেশন কি, এটা আসলে কিভাবে হয় সেটা আগে একটু বোঝার জন্য চেষ্টা করি। ঠিক আছে? আচ্ছা, তো আমার দিকে একটু তাকাও, একটু ভালো করে খেয়াল করো। শুনো, অল্প প্রাণ হচ্ছে এমন ধ্বনি যেই ধ্বনিগুলো উচ্চারণের সময় আমাদের মুখনিসৃত বাতাসের প্রবণতা কম থাকে। কি বলছি বলো? অল্প প্রাণ হচ্ছে এমন ধ্বনি যেগুলো উচ্চারণের সময় আমাদের মুখনিসৃত বাতাসের প্রবণতা কম থাকে। যেগুলো উচ্চারণের সময় কি থাকে? আমাদের মুখনিসৃত বাতাসের প্রবণতা, অর্থাৎ আমাদের মুখ দিয়ে বাতাস কম বের হয়, সেটা অল্প প্রাণ। আর মহাপ্রাণ মানে কি? মুখ দিয়ে বাতাস বেশি বের হয়। এবার তোমরা সবাই আমার সাথে সাথে একটা কাজ করতে পারবে না? তোমরা সবাই এভাবে তোমাদের মুখ, এই যে তোমাদের হাতকে মুখের সামনে আনো প্লিজ, একটু করে দেখো। দেখো তোমাদের হাতকে মুখের সামনে আনো। দেখো তোমাদের একদম মুখের কাছাকাছি আনবা। তোমাদের হাতকে একদম মুখের কাছাকাছি আনো। তাহলে তোমাদের হাতকে মুখের কাছাকাছি আনার পর এরপর তোমরা উচ্চারণ করো ক, খ, ক, খ, ক, খ। কি খেয়াল করছো? যখন তুমি মুখ দিয়ে ক উচ্চারণ করতেছো তখন মুখ দিয়ে বাতাস কম বের হচ্ছে, তখন মুখ দিয়ে বাতাস কম বের হচ্ছে। তো যখন তুমি খ উচ্চারণ করতেছো তখন মুখ দিয়ে বাতাস বেশি বের হচ্ছে। যখন তুমি খ উচ্চারণ করতেছো তখন মুখ দিয়ে বাতাস বেশি বের হচ্ছে। আবার খেয়াল করো ক, খ। আবার দেখো তুমি উচ্চারণ করো চ, ছ, চ, ছ। এরপর দেখো গ, ঘ,
গ ঘ ঝ ঝ বর্গীয় জ ঝ বর্গীয় জ ঝ ট ট মুখ দিয়ে কিন্তু বাতাস বের হয় না, ট উচ্চারণ করলে ট ঠ। জিনিসটা আরো সহজে বুঝায়। সে ধরো আমার কাছে টাকা আছে কিনা জানি না, ধরো এটা একটা কাগজ, ঠিক আছে, এই কাগজটা দিয়ে আমরা একটু ট্রাই করে দেখি যে আসলে ঘটনাটা আসলে কাজ করে কিনা। এই যে দেখো এটা একটা কাগজ, এই কাগজটাকে আমি খুব সূক্ষ্মভাবে হাতে নিব, হাতে নিয়ে এবার আমি দেখো উচ্চারণ করবো, একটু ভালো করে খেয়াল করো, উচ্চারণ করবো, দেখো উচ্চারণ করবো। দাঁড়া আমি একটু জুম করি, তাহলে তোমরা আরো বেটার বুঝতে পারবা। বুঝছো, একটু জুম করি। দেখছো আমাদের ক্যামেরা 100 ক্যামেরা, 100 ক্যামেরা, বুঝছো। আচ্ছা এবার আসো আমরা একটুখানি দেখি। হ্যাঁ আমাকে দেখা যাচ্ছে, দেখা যাওয়ার কথা। হ্যাঁ আচ্ছা দেখা যাচ্ছে কিনা দেখি। আমরা এখানে একটা কাগজ দিয়ে একটু প্র্যাকটিক্যালি আমরা কি করব, ট্রাই করব, মানে প্র্যাকটিক্যাল ট্রাই যেটাকে বলে এটা করব। ওকে দেখছো, আচ্ছা দেখা যাচ্ছে আমাকে একদম বর্গীয় যে সামনে দাঁড়াইলে ভালো করে দেখা যায়। হ্যাঁ এবার খেয়াল করো, এই যে এখানে দেখো, ধরো আমি উচ্চারণ করলাম, এই যে দেখো ক খ ক খ গ ঘ, দেখছো গ ঘ চ ছ বর্গীয় জ ঝ ট ঠ ট ঠ। দেখো যেগুলো মহাপ্রাণ ওগুলো উচ্চারণ করলে এটা কিন্তু নড়ে যাচ্ছে, ক খ ক খ। বুঝছো, দাও এবার আবার জুম কমাই, দেখছো টেকনোলজিয়া। ওকে আচ্ছা কি কেমন দিলাম বলো। বুঝছো, ওকে চলো এবার আচ্ছা তাহলে আশা করি এই জিনিসটা আমাদের বোঝা গেছে। এবার আসো আমরা একটু আলোচনা করি যে নাসিক্য ধ্বনিগুলো কি। নাসিক্য ধ্বনিগুলো হচ্ছে এমন ধ্বনি যেই ধ্বনিগুলো উচ্চারণের সময় আমাদের মুখনিসৃত বাতাসের প্রবণতা, মানে বলা হয় নাক দিয়ে বাতাস বের হয়। সোজা কথা আমি যদি বলি এগুলো উচ্চারণের সময় নাকের সাথে সম্পর্ক, নাকের সাথে লেগে যায়, ইয় উ মূর্ধন্য ন দন্তন ম, এগুলো হচ্ছে নাসিক্য। আচ্ছা এখন চলো আমরা যেই আলোচনাতে ছিলাম সেই আলোচনাতে তোমাদেরকে আবার নিয়ে যাই। এই যে এখানে প্রথম যেই 2 কলমের যে বর্ণ, এই 2 কলমের বর্ণগুলোকে বলা হয় এগুলো হচ্ছে অঘোষ ধ্বনি। আর এরপরে যেই 3 কলমের বর্ণ আছে, এই 3 কলমের বর্ণগুলোকে বলা হয় এগুলো হচ্ছে ঘোষ ধ্বনি। কি ধ্বনি বলো, ঘোষ ধ্বনি। আচ্ছা এবার খেয়াল করে দেখো ভাইয়া, আচ্ছা এবার একটু খেয়াল করে দেখো, আমাদের একটু তাকাও। আচ্ছা এখন বলা হচ্ছে যে অঘোষ মানে কি, দেখো এই বর্ণগুলো অঘোষ মানে অনুরণন হয় না, মানে কাঁপে না। সোজা কথা, অঘোষ মানে কাঁপে না, ঘোষ মানে কাঁপাকাঁপি, অঘোষ মানে কাঁপে না, ঘোষ মানে কাঁপাকাঁপি। তাহলে কাঁপেটা কি, কাঁপে গলা, স্বরতন্ত্র। যেমন তুমি খেয়াল করো খুব সূক্ষ্মভাবে তুমি এইভাবে হাত রাখো, খুব সূক্ষ্মভাবে তুমি ক উচ্চারণ করো, ক, মানে জিনিসটা তোমাদেরকে জুম করে দেখালে যদি বোঝা যেত তাহলে বুঝতে, বাট ভিতরে স্বরতন্ত্র কাঁপে কি কাঁপে না এটা আসলে বাইরে থেকে বোঝা যায় না। তুমি এমনি এমনি ধরে এমনি উচ্চারণ করো, ক খ, শেষ, দেখো কাঁপে না। এবার দেখো এই যে এগুলো উচ্চারণ করো, ঘ গ ঘ গ ঘ ক খ ঘ ঘ, হালকা একটু অনুরণন হয়। মানে ব্যাপারটা হচ্ছে ধরো যখন তুমি ক উচ্চারণ করো তখন এরকম থাকে স্বরতন্ত্র, ক খ উচ্চারণ করলে, কিন্তু যখন তুমি গ গ উচ্চারণ করো তখন এরকম আরেকটু বেশি কেঁপে উঠে। এই কনসেপ্টটাকে বলা হয় এটা হচ্ছে ঘোষ অঘোষ। তাহলে প্রথম 2 কলম এগুলো হচ্ছে অঘোষ, পরের কলম এটা হচ্ছে ঘোষ। আচ্ছা এখন ভাই আমরা যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এই যে প্রথম যে ক বর্ণের যেগুলো, এগুলো আসে ডিরেক্ট কণ্ঠ থেকে। এগুলো কোথা থেকে আসে, কণ্ঠ থেকে আসে। এগুলো কোথা থেকে আসে বলতো, কণ্ঠ থেকে আসে। যেমন যখন তুমি ক উচ্চারণ, ক এই যে ঠিক এই জায়গা থেকে ক, দেখো এই যে এখানে আমি এখানে হাত রাখলাম, ক ক খ ক খ ঘ ঘ উ, দেখো এখান থেকে উচ্চারণ হয়। এবার তুমি চ উচ্চারণ করো, দেখো চ উচ্চারণ করো, দেখো এটা এই জায়গা থেকে আর একটু সামনের দিকে উচ্চারণের স্থানটা আর একটু সামনের দিকে চলে আসছে। তুমি উচ্চারণ করো চ চ, দেখো এই যে চ, এবার কিন্তু তালুক 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 থেকে উচ্চারণ হচ্ছে, খেয়াল করো, ক এখান থেকে উচ্চারণ, ক
চ ক চ চ উচ্চারণের কোথা থেকে তালু থেকে হয় বিধে এটাকে বলা হয় তালব্য বর্ণ ঠিক আছে আর দেখো ত দেখো এটা দাঁতের গোড়া থেকে উচ্চারণ হয় তা এই যে দাঁতের গোড়া এই ত দেখো দাঁতের গোড়া ত থ